আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগবিহীন নির্বাচন, ব্যালট কারচুপি ও জনশূন্য ভোট কেন্দ্রের অন্তরালে কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের আনুষ্ঠানিকতা চলছে, কিন্তু সত্যিকার অর্থে 11 ফেব্রুয়ারি থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আনঅফিসিয়ালি। নানা অনিয়ম, ব্যালট বক্স ভরে ফেলানোর জন্য আগেই ব্যালট পেপারে সিল মারা, এমনকি রেজাল্ট শিটে স্বাক্ষর করা, এগুলো আমরা আগের ভিডিওতেও বলেছি, আপনারা গণমাধ্যমে দেখেছেন। এবং টাকার বস্তা সহ সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাত ইসলামের নেতাদের বিভিন্ন স্থানে ধরা পড়ার কাহিনী আপনারা ইতিমধ্যে দেখেছেন। ভোটটা আসলে একতরফা ভোট হচ্ছে। মূল খেলোয়াড় আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি ফাঁকা ফিল্ডে খেলছে। এবং নিশ্চিতভাবে বলা যায় যে জামাত যতই হাইপ তুলুক না কেন, নির্বাচনের আগে বেশ একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে, কিন্তু না, সত্যিকার অর্থে মাঠের বাস্তবতা হচ্ছে এই একতরফা নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি। বাংলাদেশে আজ এমন এক নির্বাচন হচ্ছে যা নিয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা সমালোচনা। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়াই একতরফা এই ভোটে জনমনে এখন একটাই প্রশ্ন, এই নির্বাচনের ফলাফল আদৌ কেউ কি মেনে নেবে? গতকাল থেকে গণমাধ্যমে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, বিশেষ করে জামাত নেতাদের বিপুল পরিমাণ অর্থসহ আটকের ঘটনা এবং এর পেছনে থাকা রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে আমরা কি দেখলাম? গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভোটের আগের রাতে অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে রাখার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরের মতো ভয়াবহ অনিয়ম চোখে পড়েছে। এখন আসি আজকের ভোটার উপস্থিতি বিষয়ে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে গোপালগঞ্জ সহ দেশের অধিকাংশ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি অতি নগণ্য। লাইনে ভোটার নেই, কিন্তু বুথের ভেতরে ভোট কাস্ট হবার খবর পাওয়া যাচ্ছে। যখন দেশের জনগণের বড় একটা অংশ ভোট দিতে আসে না, তখন সেই নির্বাচনের বৈধতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। আমরা যে মুহূর্তে এই ভিডিওটা তৈরি করছি, সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের জাস্ট আমি একটু শিরোনামগুলো বলি। যুগান্তর বলছে গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কম বলতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজও দেখলাম যে সেখানে কোনো ভোটারই নেই, যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তারাই শুধু আছেন। প্রথম আলো বলছে সিলেটে 4 ঘন্টায় ভোট পড়েছে 20%। বিবিসি বলছে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম। বাংলাদেশ প্রতিদিন বলছে রাজবাড়ীতে প্রথম 2 ঘন্টায় ভোটার উপস্থিতি 16%। এই যখন অবস্থা, তখন এই নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নটা খুব বড় করে দেখা দেবে। এটি খুব স্বাভাবিক। একটি সুস্থ গণতন্ত্রের প্রাণ হলো অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু যখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি একটি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে, তখন সেই নির্বাচন প্রতিযোগিতামূলক থাকে না। সমালোচকরা বলছেন এটি একটি একতরফা আয়োজন যা ভোটারদের মনে আস্থার সংকট তৈরি করেছে। আপনি এর বাইরেও বাংলাদেশের গণমাধ্যমের ভাষা যদি দেখেন, আজকে সকাল থেকে এই বাংলাদেশের গণমাধ্যমের ভাষা খেয়াল করে দেখলাম। গণমাধ্যমের ভাষা বলছে, গণমাধ্যম কর্মীরা বলছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল অংশগ্রহণ করেছে। আমার প্রশ্ন, সব দল কারা? এই যে বিএনপি বাদে অন্য সবগুলো দল জোড়া দিয়ে, বিএনপি জামাতকেও আমি একটু বাইরে রাখলাম, বিএনপি জামাতের বাইরে অন্য সবগুলো 51টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বলা হচ্ছে। এই 49টা দল এক জায়গায় করুন তো। 49টা দলের যে জনসমর্থন আছে, আওয়ামী লীগের একটি আসনের যে জনসমর্থন, সেই জনসমর্থন আপনি খুঁজে পাবেন না। আপনি গণমাধ্যমের ভাষায় বলছেন নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাই এটি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। অসম্ভব। এটা মোটেই এক অংশগ্রহণমূলক নির্বাচন নয়, এটা একতরফা নির্বাচন হচ্ছে।
একপাক্ষিক নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের ফলাফলের অপেক্ষা করার আর প্রয়োজন নেই। আমি শুরুতেই বলেছি জামাত হাইপ তুললেও নির্বাচনী জয়ের বন্দরে যাওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার, কিন্তু সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল প্রতিটি ভোটারের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা, কিন্তু আগের রাতে ব্যালট সিল মারা ও রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর, এই বিষয়গুলো কি কমিশনের অযোগ্যতা নাকি সদিচ্ছার অভাব? এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আপনাদের মনে আছে এই রকম বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের আমলেও হয়েছে, 14, 18, 24। আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু এখন জেলে। আজকের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মনে করছেন যে তিনি কি আগামীকালকে জেলে যাবেন না? আগামী দিনে এই ধরনের বিতর্কিত নির্বাচনের দায়ে তাকে জেলে যেতে হবে, প্রধান উপদেষ্টাকেও জেলে যেতে হবে, কারণ প্রধান উপদেষ্টা সব মানুষের হয়ে উঠতে পারেননি। এই বিতর্কের আলাপ শেষ করা যাবে না। আমরা গত 1.5 বছর ধরে আলাপ করছি ডক্টর ইউনূস সম্পর্কে, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সম্পর্কে। তার মুক্তি নেই, তার পরিষদের মুক্তি নেই, কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা দেশের নির্বাচন, বিশেষ করে আমাদের মতো অনুন্নত উন্নয়নশীল দেশের নির্বাচন, কিন্তু নির্বাচনের স্বীকৃতি কিন্তু বিশ্ববাসীর কাছেও নির্ভর করে। বিনিয়োগ, সাহায্য সহযোগিতা, বিভিন্ন কিছু কিন্তু বিশ্ববাসীর কাছে নির্ভর করে। বিশ্ববাসী কি এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা হবার পরে কি আশ্বস্ত হতে পারবে যে বাংলাদেশ স্টেবল হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল? কোনো কারণ নেই, তাদের আশ্বস্ত হবার কোনো কারণ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই নির্বাচন কি বিশ্ববাসীর নিকট গ্রহণযোগ্যতা পাবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিয়েছিল। লক্ষণীয় বিষয়, এই যে নির্বাচনী পর্যবেক্ষক কৌশলে নির্বাচনী পর্যবেক্ষণ থেকে অন্যান্য বিভিন্ন দেশ এসছে, চীন এসছে, পাকিস্তান এসছে, বিভিন্ন সংস্থা কিছু এসছে, ইউরোপের কিছু 2-1টা দেশও এসছে, কিন্তু আমি গতকালকে এটি নিয়ে আলাপ করেছি। অত্যন্ত কৌশলে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, যে দেশটি শেষ পর্যন্ত বলে গেছে যে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সহ, সেই দেশটি কৌশলে নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। তো বিশ্ব মডেল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা বললেও তারা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। কাজেই এই নির্বাচন যে বিশ্ববাসীর কাছে বৈশ্বিকভাবে আস্থার সংকটে পড়বে তাতে কোনো সন্দেহ নাই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি দেখতে পান যে নির্বাচনে কোনো প্রতিযোগিতাই ছিল না এবং ব্যাপক অনিয়ম হয়েছে, তবে তাদের রিপোর্ট হবে নেতিবাচক। এর ফলে বাংলাদেশের বৈদেশিক বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে নির্বাচনের স্বচ্ছতা একটি বড় সত্য হিসেবে সামনে হাজির হবে। একতরফা নির্বাচনের ফলে যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতির 12টা বেজে গেছে। গত 1.5 বছরে ব্যবসা বাণিজ্য কি অবস্থা আমরা অসংখ্য কন্টেন্টে আলাপ করেছি, আপনারাও জানেন। আপনারা যারা এই বাংলাদেশে বসবাস করেন তারা পরতে পরতে বুঝতে পারছেন, বাহিরে সমাজে গেলে বুঝতে পারেন। একজন শিল্পপতি হওয়া লাগবে না, একজন সাধারণ ক্ষুদ্র চার দোকানদারের কি অবস্থা, একজন সেলুনে যে নাপিত চুল কাটে কিংবা একজন সিএনজি চালকের সাথে আপনি আলাপ করে দেখবেন যে আজ থেকে 1.5 বছর আগে তার অর্থনৈতিক ফ্লোটা কেমন ছিল আর এখন কেমন আছে। এই থেকে বর্তমানে যে সরকারটি আসতে যাচ্ছে সেই সরকারটিকে উদ্ধার করতে পারবে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইতিহাস বলছে যে জনমতের প্রতিফলন ছাড়া যে কোনো নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটা স্থায়ী স্বীকৃতি পায় না। বিশেষ করে পশ্চিমা দেশগুলো যখন নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে, তখন সেটি নয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একটি নির্বাচনের সফলতা শুধু গেজেট প্রকাশেই সীমাবদ্ধ নয়, মানুষের ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ততা
এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণই একটি নির্বাচনকে পূর্ণতা দেয়। আজ বাংলাদেশে যা ঘটছে তা কি গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়ন নাকি অবনমন? গণমাধ্যমের রিপোর্ট এবং ভোটারদের অনাগ্রহ যদি সত্য হয়, তবে এই নির্বাচন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া প্রায় অসম্ভব। গণতন্ত্রের এই ক্রান্তি লগ্নে দেশ কোন পথে যাবে তা নির্ভর করবে আগামী দিনগুলোতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর। আপনার কি মনে হয় আজকের এই নির্বাচন কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে স্থিতিশীল করতে পারবে, নাকি সংকট আরো গভীর হবে? তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকেই, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই। বাংলাদেশে ভোট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এত আনন্দিত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে আজকে তার এক মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, এবং তিনি সবাইকে ঈদ মুবারক বলে সম্ভাষণ জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার সবচেয়ে সুরক্ষিত যে ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল কলেজ ভোট কেন্দ্র, সেখানে তিনি ভোট দেওয়ার পরে তার যত আনন্দ হয়েছে, সে আনন্দ, ঈদের আনন্দ বাংলাদেশের ভোটারদের মনে ছড়িয়ে পড়েছে। এর কোনো লক্ষণ ভোট গ্রহণের যখন আর মাত্র কয়েক ঘন্টা মাত্র বাকি তখন পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না। বরং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সকাল থেকে বিবিসি বাংলার সূত্রে খবর ছাপছিল যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম, ভোট দিতে মানুষ আসবেন দিনের পরের দিকে, ভোট কেন্দ্রে লম্বা সারি পড়বে, ভোটের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রত্যাশার কথা যখন তারা লিখছিলেন আর বিবিসি বাংলার সূত্রে লিখছিলেন যে ভোটার উপস্থিতি কম, এরপর কয়েক ঘন্টা যাওয়ার পর প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের পত্রিকা এবং তাদের সাংবাদিকেরাও লিখতে শুরু করেছেন যে ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো কম। আর নির্বাচন কমিশন নিজেই বেলা 11টা পর্যন্ত ভোটেতে কত পড়েছে, কত শতাংশ, সে বিষয়ে একটা পরিসংখ্যান দিয়েছে এবং সেখানে তারা বলছে যে বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাবেই ভোট পড়েছে মাত্র 14.96%, মাত্র 15%-এর মতো। এরপর সাহসী হয়ে উঠতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, কাজেই প্রথম আলো খবর দিচ্ছে 2 ঘন্টায় ভোট পড়েছে 6 থেকে 13%। খোদ ঢাকা শহরে, যেখানে নিরাপত্তার চাদরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে ভোট কেন্দ্রগুলোকে এবং রাজপথকে, সেখানে মাত্র 6 থেকে 13% ভোট পড়েছে বলে প্রথম আলো খবর দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে 3 থেকে 10%। মানে তাদের যে চিত্র সেটা আরো ঘোরতর, আরো মানে গুরুতর এক চিত্র তুলে ধরেছে। এবং বিএনপির একজন ঢাকার প্রার্থী এম এ কাইয়ুম, যিনি কিনা ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি সরাসরি বলেছেন যে আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম বলছেন যে তার প্রত্যাশা ছিল যে ব্যাপক পরিমাণ ভোটার ভোট দিতে আসবেন, কিন্তু তিনি মনে করছেন যে মিথ্যাচার, অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেন্দ্রে তাই ভোটার কম দেখছি, এজন্য ভোটার উপস্থিতি কম, আশা ছিল তারা আরো বেশি সংখ্যায় আসবেন। কিন্তু সারা রাত ধরে এই যে বিএনপি প্রার্থী যাকে অপপ্রচার বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু একে লায়লাতুল গুজব বলে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। কারণ গত সন্ধ্যা থেকে
বরং বিএনপির তরফেই বারবার অভিযোগ শুরু হয়। আর সংবাদ মাধ্যমগুলো বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছে টাকা উদ্ধারের খবর ছাপতে শুরু করে। ৭৪ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে ঠাকুরগাঁও জেলার আমির। তারপর পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করা হয়েছে। জামাত বলতে থাকে এটা এক রকমের ফাঁদ পেতে অপপ্রচার করতে এরকম একটা নাটক সাজানো হয়েছে। এরপর বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কর্মীদের কাছে টাকার বস্তা পাওয়া যায়। এরকম নানা জায়গায় ব্যক্তিবর্গ ধরা পড়তে থাকেন বিএনপিরও জামায়াতেরও টাকার বস্তা নিয়ে। কিন্তু বিএনপি গভীর রাতে সংবাদ সম্মেলন করে ১২৭টি অভিযোগ নিয়ে, যে একদিকে ব্যাপক পরিমাণ টাকা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তারা আনে। তারা বলে যে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তারা বলে এই ১২৭টি অভিযোগে যে রাতের বেলাতেই ভোট কেনা হয়ে যাচ্ছে টাকা দিয়ে, কেন্দ্র দখলের চেষ্টা চলছে, জাল ভোট দেওয়া হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান, মাহাদি আমিন মিলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই অভিযোগ করেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ১১ তারিখ সন্ধ্যার পর থেকে সয়লাভ হয়ে যায় যে কি করে পোলিং এজেন্টরা ধরা পড়ছেন বিভিন্ন নির্বাচনী কাগজপত্র নিয়ে, তাদের হাতে পোলিং শিট পাওয়া যাচ্ছে যেখানে আগেই স্বাক্ষর হয়ে গেছে। আজকে সকালে ভোট দিতে গিয়ে ঢাকা শহরের কেন্দ্রে এক সাংবাদিককে এমন একটা ব্যালট পেপার দেওয়া হয় যেখানে আগেই টিপসইও দেওয়া আছে, আগেই স্বাক্ষরও দেওয়া আছে। আর সেই সাংবাদিক যখন লাইভ করার চেষ্টা করেন সেখান থেকে, যেই ভিডিও আবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন নির্বাচনী কর্মকর্তা বলেন সময় বাঁচাতে তিনি আগেই ব্যালট পেপারে টিপসই আর সাইন দিয়ে রেখেছেন। কাজেই এরকম নানা অনিয়মের খবর, ভোট কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের এসব ক্লিপ ছড়িয়ে পড়ে যে হ্যাঁ ভোট কেন্দ্র দখল করতে এসেছিল কোনো একটি পক্ষ, তারা তাদের গ্রেফতার করেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই যে বিএনপি যখন বিরাটভাবে রাতের ভোটের অভিযোগ আনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে, উনি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এগুলো লায়লাতুল গুজব, এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা ভোট দিতে আসবেন। আর জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সামনে এসে বলেছিল যে রীতিমতো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনার জন্য যে টাকা প্রয়োজন সেসব টাকা নিয়ে ধরে জায়গায় জায়গায় ধরে খবর করে জামায়াতে ইসলামীর সম্মানহানি করার চেষ্টা করছে এবং তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এসব অপপ্রচার। সকালবেলা দেখা যাচ্ছে এখন বিএনপি প্রার্থীও এক রকমের হতাশ হয়ে পড়েছেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই। তিনি বলছেন এই যে রাতেই ভোট হয়ে গেছে এটার অপপ্রচারের ফল পড়েছে ভোট কেন্দ্রে এই ভোটার না থাকায়। ডক্টর ইউনূসের মনে তো ঈদ লেগে গেছে, তিনি আর তার কন্যা, আমি জানি না ডক্টর ইউনূসের জন্যও এটা প্রথম ভোট কিনা, কারণ আমি মনে করতে পারছি না এমনকি 2008-এর ভোটের আগেও তিনি যখন নিজেই নির্বাচন করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন এই স্বপ্নে বিভোর ছিলেন 2007-এ রাজনৈতিক দল গঠনের চেষ্টার পর, তারপর তিনি 2008-এও ভোট দিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছি না, কিন্তু এ দফায় তিনি ভোট দিয়েছেন এবং তার মনে ঈদের আনন্দ লেগে গেলেও তারেক রহমানও কিন্তু একই কেন্দ্রে ভোট দিয়েছেন সপরিবারে গুলশান মডেল কেন্দ্রে। খুব তাৎপর্যপূর্ণ, তারেক রহমান ভোট দিয়ে বলেছেন যে তিনি এখনো আশাবাদী ভোটাররা দলে দলে আসবেন এবং তারা সকল ষড়যন্ত্র রুখে দেবেন। কিন্তু তারেক রহমান বিশেষভাবে রাতের ভোটের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন গত রাত থেকে যেসব খবর তারা পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে, সেসব অনাকাঙ্ক্ষিত খবর কিছুতেই কাম্য নয় এবং তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে যদি লোকে দলে দলে এসে ভোট দেন ও তাদের অধিকার প্রয়োগ করেন তাহলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। কিন্তু এখনই সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করেছেন যে ভোট কেমন হচ্ছে, তখন তিনি বলেছেন সারা বাংলাদেশের খবর তো এখনো পাইনি, গত রাতে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যেসব ঘটনা আমরা গত রাত থেকে ভোর রাত পর্যন্ত টিভি পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে ছড়ানো ছিল যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার
পেপার দখলের চেষ্টা, পোলিং এজেন্টের কাছে এরই মধ্যে পোলিং শিট স্বাক্ষরিত সেসব পাওয়া যাচ্ছে, এগুলোর কথা তারেক রহমান উল্লেখ করছেন এবং করে বলছেন মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষটা কেমন করে এখনই না দেখে বলবো, আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। মানে তারেক রহমান নিশ্চয়ই আশাবাদী যে তার দল বড় ধরনের বিজয় পাবে। এখন তারা যদি বিজয়ী না হন, সেই শেষ পর্যন্ত দেখে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা সরাসরি ভাবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময়ও রাতের ভোটের অভিযোগটা আবার তুলেছেন এবং তিনি বলেছেন শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ 2018-তে ফলাফল ঘোষণার পর যে ভোট বিএনপি বর্জন করেছিল, সে ভোট কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11টার সময় ভোট দেওয়ার সময়ও বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে, ভোটের পরিবেশ ভালো আছে। বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিএনপি ভোটে ছিল, জামায়াতে ইসলামী ভোট থেকে উঠে গিয়েছিল তাদের জোট সঙ্গী হওয়া সত্ত্বেও, কিন্তু বিএনপি কিন্তু ভোটে ছিল। কাজেই শেষ পর্যন্ত দেখে বিএনপি বলবে ভোট কেমন হয়েছে এবং তারপর সিদ্ধান্ত জানাবে, সেটা খুব তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে পুরো ভোট গ্রহণ এবং ভোটের ফলাফলে এবং ভোট পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণে, মানে কি ঘটতে যাচ্ছে সেটা অনুমানে। দেখেন, নাহিদ ইসলাম যখন ভোট দিয়েছেন, নাহিদ ইসলাম অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তারা ক্ষমতা গ্রহণের দ্বার প্রান্তে অবস্থান করছেন। জামায়াতে ইসলামীর আমির বলেছেন ছোট ছোট যেসব ঘটনা ঘটছে তারা ইগনোর করবেন, বড় কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই প্রতিবাদ করবেন, কিন্তু ভোটের ফলাফল তারা যেমন মানবেন অন্য পক্ষকেও মেনে নিতে হবে। এবং জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র জুবায়ের সাহেব, তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতি তার সমস্ত সন্তানকে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জনগণ বাড়িতে গিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকেই, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই। আনন্দ উৎসবের কথা বললেও ভোটার উপস্থিতি যে কম সেটা এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও পরিষ্কার, আর পরিষ্কার এখন পর্যন্ত দেওয়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ীও। দেখা যাক কত ভোট পড়ে গেছে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন দাবি করে বসে।